This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। ইতালিতে মাদক চক্র পরিচালনার অভিযোগে আধা সামরিক কারাবিনিয়েরি পুলিশের 6 জন সদস্য গ্রেফতার হওয়ার পর কর্তৃপক্ষ পুরো পুলিশ থানাটি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের জন্য করোনা ভাইরাসের সনদ বাধ্যতামূলক করার পর চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। গতকাল প্রায় 7টা পর্যন্ত ছিলাম, তখন পর্যন্ত তারা রিপোর্ট দিতে পারেনি। গতকাল দেয়ার ডেট ছিল, আজকে এসেছি, আজকেও সেম। এখন পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি 3 ঘন্টা যাবত। অনেকে বলছে সন্ধ্যা 6টায় ফ্লাইট, এখন পর্যন্ত তাদের কোনো তথ্যই দিতে পারছে না তারা যে আসলে রিপোর্টটা পাবে কিনা। এখানে আসলে কোনো সিস্টেমেটিক ওয়ে নাই। রয়েছে করোনা ভাইরাসের উপর আপনাদের প্রশ্ন নিয়ে বিশেষজ্ঞের সাথে ফোন ইন। তবে শুরুতেই থাকছে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি পুলক গুপ্ত। ইতালির উত্তরাঞ্চলীয় শহর পিয়াসেঞ্জায় মাদক চক্র পরিচালনার অভিযোগে আধা সামরিক ক্যারাবিনিয়ারি পুলিশের 6 জন সদস্য গ্রেফতার হওয়ার পর কর্তৃপক্ষ পুরো পুলিশ থানাটি বন্ধ করে দিয়েছে। ওই থানার আরও 4 জন পুলিশের বিরুদ্ধে তদন্ত চলছে। গোপনে ধারণ করা সাক্ষ্য প্রমাণ থেকে জানা যায় স্থানীয় মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণের জন্য এরা সহিংসতা এবং ঘুষের আশ্রয় নিত। এই বাহিনী ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। মার্কিন যুক্তরাষ্ট্রে বেকার ভাতার জন্য আবেদনকারীদের সংখ্যা মার্চ মাসের পর আবার বেড়েছে। করোনা ভাইরাসের ফলে মার্চ মাসের শেষ নাগাদ সর্বোচ্চ 68 লক্ষ লোক এই ভাতার জন্য আবেদন করেছিলেন, কিন্তু তারপর থেকে প্রতি সপ্তাহে সে সংখ্যা কমে আসছিল। নিউ ইয়র্কে বিবিসির একজন সংবাদদাতা বলছেন, যুক্তরাষ্ট্রে করোনা কেসের সংখ্যা বেড়ে যাওয়ার পটভূমিতে বেকারত্ব হ্রাসের প্রচেষ্টার গতি কমে যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে মানুষ দ্বিতীয়বার বেকার হতে পারেন। করোনা ভাইরাস প্যান্ডেমিকের জেরে এশিয়ার 4র্থ বৃহত্তম অর্থনীতি দক্ষিণ কোরিয়া মন্দার কবলে পড়েছে। সরকারি পরিসংখ্যান বলছে এপ্রিল থেকে জুনের মধ্যে দক্ষিণ কোরিয়ার জিডিপি গত বছর একই সময়ের তুলনায় 2.9% সংকুচিত হয়েছে। গত 20 বছরের মধ্যে সে দেশের অর্থনীতি এতটা চাপে কখনোই পড়েনি। ইরান বলছে সম্প্রতি তাদের বিভিন্ন স্থাপনায় সাইবার হামলার পেছনে অন্য দেশের হাত থাকতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, এসব হামলা নিয়ে তদন্তে বিদেশি কিছু সরকার এবং গোষ্ঠীর হাত থাকার ইঙ্গিত পাওয়া গেছে, তবে তিনি কারো নাম করেননি। কোথায় কোথায় এসব নাশকতামূলক হামলা চালানো হয়েছে তাও স্পষ্ট করা হয়নি। পর্যবেক্ষকদের ধারণা, ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সন্দেহ করছে। যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে কেন্দ্রীয় সরকারের পাঠানো নিরাপত্তা বাহিনীর উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদের সময় কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে এবং ওই শহরের মেয়র নিজেই এর শিকার হয়েছেন। এ সময় গগলস পরা মেয়র টেড হুইলারকে খুব কাশতে দেখা যায়। পোর্টল্যান্ডে কেন্দ্রীয় সরকারের ভবনগুলো ঘিরে থাকা বর্ণবাদ বিরোধী আন্দোলনকারীদের সাথে এসব ফেডারেল বাহিনীর সংঘর্ষ হয়। চীন জানিয়েছে প্রবাসী ব্রিটিশ নাগরিক পাসপোর্ট বা বিএনওকে এখন থেকে ভ্রমণের জন্য বৈধ নথি বলে গণ্য না করার পরিকল্পনা করেছে তারা। চীনা পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, এসব পাসপোর্টকে গ্রাহ্য করার বিষয়ে ব্রিটেনকে আগের দেয়া প্রতিশ্রুতি এখন থেকে বাতিল হবে। তিনি বলছেন, ব্রিটেনের কর্মকাণ্ডের পরিণতিতেই চীন এই সিদ্ধান্ত নিচ্ছে। বিবিসির একজন সংবাদদাতা বলছেন, চীনের এই সিদ্ধান্তের পর হংকংয়ে একমাত্র বিএনও পাসপোর্টধারীদের জন্য এখন থেকে বিদেশ ভ্রমণ কঠিন হয়ে পড়বে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, পূর্ব ভূমধ্যসাগরে তার ভাষায় উস্কানি নিয়ে চুপ করে বসে থাকা ইউরোপিয়ান ইউনিয়নের জন্য ভুল হবে।
সাইপ্রাসের প্রেসিডেন্টকে তিনি বলেছেন, পূর্ব ভূমধ্য সাগরে তুরস্ক এবং রাশিয়া তাদের গতিবিধি বাড়িয়েই চলেছে। সাগরে বিতর্কিত এলাকায় শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে তুরস্ক গ্রিসের রোডস দ্বীপের কাছে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। মঙ্গল গ্রহে অবতরণের লক্ষ্যে চীনের সবচেয়ে বড় একটি রকেট আজ উৎক্ষেপিত হয়েছে। টিয়ানওয়েন-1 নামের একটি রকেটের প্রোবটি আগামী ফেব্রুয়ারি মাস থেকে মঙ্গল গ্রহ প্রদক্ষিণ শুরু করবে। বিবিসি বাংলার রাতের আয়োজন পরিক্রমা শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে এফএম তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। অনুষ্ঠানের শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। একটু আগেই যেমনটা শুনছিলেন যে বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের সবাইকে আজ থেকে বাধ্যতামূলকভাবে করোনা ভাইরাসের সনদ দেখাতে হবে। এই সার্টিফিকেট বা সনদে করোনা ভাইরাস নেগেটিভ এলে তবেই ওই যাত্রীকে বিমানে উঠতে দেওয়া হবে। কিন্তু এই যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য যে 16টি পরীক্ষাগার নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেখানে গিয়ে অসহনীয় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সরকার নিয়ম ঠিক করেছে, কিন্তু সেখানে নেই কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা। সেই দায় কেন সাধারণ মানুষ ভোগ করবে, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। এই নিয়ে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা সঞ্জানা চৌধুরী। ঢাকার বাসিন্দা কামরুল হাসনাত মহাখালীর কোভিড আইসোলেশন ইউনিটের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন তার বোনের করোনাভাইরাসের সনদ সংগ্রহের জন্য। আজ রাতেই তার বোনের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা। সনদে ফলাফল করোনাভাইরাস নেগেটিভ এলেই তিনি বিমানে উঠতে পারবেন। গতকাল এই সনদ দেওয়ার কথা থাকলেও হাতে পাননি। আজও টানা 2 ঘন্টা অপেক্ষার পর জানতে পারেন সার্ভার কাজ করছে না। এমন পরিস্থিতিতে কামরুল হাসনাতের মতো সেখানে অপেক্ষমান কয়েকশো মানুষ উদ্বেগের মধ্যে আছেন যে তারা বা তাদের প্রিয়জনেরা সময় মতো ফ্লাইট ধরতে পারবেন কিনা। গতকাল প্রায় 7টা পর্যন্ত ছিলাম, তখন পর্যন্ত তারা রিপোর্ট দিতে পারেনি। গতকাল দেয়ার ডেট ছিল, আজকে এসেছি, আজকেও সেম। এখন পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি 3 ঘন্টা যাবত, এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। 3টা সাড়ে 3টা পর্যন্ত কোনো কাজই করতে পারিনি। ওনারা বলছিল বারবারই সার্ভার ডাউন, জন্য আসলে রিপোর্ট দিতে পারতেছে না। অনেকে বলছে সন্ধ্যা 6টায় ফ্লাইট, এখন পর্যন্ত তাদের কোনো তথ্যই দিতে পারছে না তারা যে আসলে রিপোর্টটা পাবে কিনা। এখানে আসলে কোনো সিস্টেমেটিক ওয়ে নাই। যদি গভর্নমেন্ট থেকে নির্ধারণ করা থাকে এরকম একটা নিয়ম, তারা যদি এটা প্রপার ভাবে মেইনটেইন করতে না পারে, তাহলে এই সিস্টেম করার তো কোনো মানে নাই। আজ থেকেই বাংলাদেশ ছেড়ে যাওয়া সব বিদেশগামী বিমান যাত্রীর জন্য করোনা ভাইরাসের টেস্ট সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু মাঠ পর্যায়ে চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার অভিযোগ এনেছেন রিপোর্ট সংগ্রহে যাওয়া সাধারণ মানুষ। শর্ত অনুযায়ী 24 ঘন্টা আগে রিপোর্ট সংগ্রহ করার কথা বলা হলেও অনেকে সময় মতো সেটা পাননি। যদিও বিশৃঙ্খলা সব অভিযোগ অস্বীকার করেছেন ঢাকার সিভিল সার্জন আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান। মহাখালী কেন্দ্রে কোনো লাইন নেই। আমি সকাল থেকে 11টা পর্যন্ত ছিলাম, আমরা ছিলাম, সেনাবাহিনী ছিলাম, সতর্ক ছিলাম, ওখানে কোনো লাইন ছিল না। প্যাসেঞ্জারদের রুলস হচ্ছে যেদিন যাবে তার 72 ঘন্টা আগে তারা স্যাম্পল দিবে। আজকে স্যাম্পল দিয়ে রিপোর্ট কালকে দিবে, কালকে দিতে না পারলেও তার হাতে আরো দিন সময় থাকছে। গতকালকে আমাদের নোটে কোনো সিঙ্গেল রিপোর্ট আনডেলিভার্ড নেই। আমরা সবাই রিপোর্ট দিয়ে দিয়েছি। কাল রিপোর্ট রিপোর্ট আজকে ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব। আজকে লাইনে থেকে রিপোর্ট আমরা দিয়ে দিব। সার্ভারের উপর আমাদের পরে হাত নেই, সার্ভার যখন তো ডাউন হয়ে যেতে পারে। সম্প্রতি বাংলাদেশ থেকে করোনা ভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ইতালিতে যাওয়া 36 জন প্রবাসীর মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর বাংলাদেশের করোনা ভাইরাস টেস্টের স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন ওঠে। এমন অবস্থায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য সরকার থেকেই 16টি পিসিআর ল্যাব নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু নমুনা দেয়া থেকে শুরু করে রিপোর্ট সংগ্রহ কোনো জায়গায় শৃঙ্খলার কোনো ছাপ নেই কেন? প্রশ্ন রেখেছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র আয়েশা আক্তারের কাছে। এখানে যেমন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 23 তারিখের মধ্যে, যার ফলে সময়টা কিন্তু কম পাওয়া গেছে। আপনি জানেন যে 1-2 দিনের মাথায় কিন্তু সিদ্ধান্তটা নিতে হয়েছে, সময়টা কিন্তু অল্প ছিল। তো একটু সমস্যা হচ্ছে, এটা অবশ্যই দুঃখ প্রকাশ করছি। যদি সার্ভারে তো এটা নিজের হাতে না, এটা কোনো কারণে যদি ডাউন করে সেক্ষেত্রে তো রিপোর্টটা পেতে একটু দেরি হয়ে যায়। একটু প্রবলেম হচ্ছে, কারণ যেহেতু যারা আসছে তাদের সংখ্যাটা বেশি, স্যাম্পলটাই দিয়ে কালেকশন করতে হচ্ছে, আবার একদিকে তাদেরকে রিপোর্টটাও দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে একটু ওয়েট করতে বলছি যে অবশ্যই রিপোর্টটা নিয়ে যাওয়ার জন্য। রিপোর্ট পেতে দেরি হওয়ার কারণে কোনো যাত্রী যদি ফ্লাইট মিস করেন তাদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সেই বিষয়ে কিছু বলা হয়নি। কিন্তু করোনা ভাইরাসের সনদ থাকা ঠিকই বাধ্যতামূলক করা হয়েছে। পুরো বিষয়টি কোনো ব্যবস্থাপনায় না এনে সাধারণ মানুষকে এমন হয়রানির মুখে ফেলাকে অন্যায় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কথা হয় রামরুর পরিচালক মেরিনা সুলতানার সঙ্গে। ওই নিয়মটা বলা এবং সার্কুলার যাওয়ার আগে আমরা তো ধরেই নিতে পারি যে এটা একটা সিস্টেম এখানে দাঁড় করিয়েই দেন এই ইনভাইটটা করা হচ্ছে, যাতে করে
দ্বিতীয়বার এই ইস্যুগুলো নিয়ে যাতে কাউকে কোনো অসুবিধা পোহাতে না হয়। আজকে যদি 20 জন টেস্ট করে তাহলে 20 জনের টেস্ট আসলেই আমি 24 আওয়ার্সের মধ্যে দিতে পারছি কিনা, সেই ক্যাপাসিটি মেকানিজম গুলো থাকছে কিনা। যদি না থাকে তাহলে আমাদের কি প্রক্রিয়ায় গেলে এটাকে এনশিওর করা যাবে, তো সিস্টেমটাকে গুছিয়েই তাদেরকে ডাকা উচিত। বিভিন্ন দেশে করোনা ভাইরাসের রিপোর্ট সংগ্রহের পুরো বিষয়টি অনলাইনে সম্পন্ন হয়। এখন বাংলাদেশে করোনা ভাইরাস দুর্যোগ পরিস্থিতিতে মানুষের গাদাগাদি ভিড় করে রিপোর্ট সংগ্রহ কতটা যৌক্তিক সেটা নিয়েও প্রশ্ন থেকে যায়। শুনছিলেন সঞ্জনা চৌধুরীর প্রতিবেদন ঢাকা থেকে। বাংলাদেশ ও ভারতের কাছে বিদ্যুৎ বিক্রির জন্য নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষকে অনুমোদন দিয়েছে সে দেশের নেপালের সরকার। বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, বাংলাদেশ ও নেপাল থেকে বিদ্যুৎ কেনার ব্যাপারে উদ্যোগ নিয়েছে এবং সে বিষয়ে একটি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কিন্তু সরাসরি নেপাল থেকে নয়, ভারতীয় একটি কোম্পানির মাধ্যমে এই বিদ্যুৎ কেনার ব্যাপারে চুক্তি হয়েছে। কিভাবে এই বিদ্যুৎ বাংলাদেশে আনা হবে শুনুন সংবাদদাতা শাহনাজ পারভিনের কাছে। নেপালে জলবিদ্যুৎ উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। দেশটির সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নেপালে চাহিদা পূরণের পর যে পরিমাণ বিদ্যুৎ উদ্বৃত্ত থাকবে তা বাংলাদেশ ও ভারতের কাছে বিক্রি করতে পারবে দেশটির বিদ্যুৎ কর্তৃপক্ষ। চাহিদার চেয়ে উৎপাদন কম হলে এই দুটি দেশ থেকে বিদ্যুৎ কিনতেও পারবে। বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, নেপাল থেকে বিদ্যুৎ কিনে বাংলাদেশের কাছে বিক্রি করবে ভারতীয় একটি কোম্পানি। এমন একটি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নেপাল এবং ভুটানের সম্ভাবনা বিশাল পানি বিদ্যুৎ। এই জলবিদ্যুৎ নেওয়ার জন্যই প্রধানমন্ত্রী বারবার বলেছেন। গত বছর আমি নিজে গিয়েছিলাম নেপালে এবং সেখানে আমাদের একটা চুক্তি সই হয়েছে নেপাল থেকে বিদ্যুৎ ইম্পোর্ট করার জন্য। ইতিমধ্যে আমরা একটা প্রসেসে আছি ভারতের জিএমআর কোম্পানি থেকে নেপালের বিদ্যুৎ দেওয়া তাদের মাধ্যমে। মোটামুটি ডিসিশন হয়ে গেছে এবং এটা সরাসরি চুক্তি হচ্ছে ইন্ডিয়ার জিএমআর এর সাথে। ওনারা বিদ্যুৎ টানছেন নেপাল থেকে, জিএমআর ট্রান্সমিশন লাইন বিল্ড আপ করবেন, ট্রান্সমিশন লাইন হলে আমরা সেখান থেকে বিদ্যুৎ দেব। অর্থাৎ বাংলাদেশ সরাসরি নেপাল থেকে বিদ্যুৎ কিনছে না। তেল গ্যাস বিদ্যুৎ রক্ষার বিষয়ে বামপন্থীদের একটি আন্দোলনের সাথে সম্পৃক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আকাশ প্রশ্ন তুলেছেন, এভাবে বিদ্যুৎ ক্রয় বাংলাদেশের জন্য কতটা লাভজনক হবে সে নিয়ে। বিদ্যুৎ একটা পাবলিক গুড এবং এটার দাম নিয়ন্ত্রিত হয় বাংলাদেশে পাবলিক রেগুলেটরি কমিশন দ্বারা। নেপাল ইলেকট্রিসিটি কোম্পানি পণ্যটা বিক্রি করবে ভারতীয় একটি ইলেকট্রিসিটি কোম্পানির কাছে। সেই ভারতীয় ইলেকট্রিসিটি কোম্পানি আবার এই পণ্যটা বিক্রি করবে আমাদের কোনো ইলেকট্রিসিটি কোম্পানি কাছে। এবং ন্যাচারালি এখানে দামের লজিকটা কাজ করবে, দামটা নিয়ন্ত্রিত আর থাকবে না। এটা একটা কমার্শিয়াল ভাবে যেহেতু ট্রানজাকশনটা হবে, সেই জন্য এটা তো মুনাফা ভিত্তিক একটা ট্রানজাকশন এবং এটা দাম ওঠানামা করবে। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 22,000 মেগাওয়াটের বেশি, তবে চাহিদা এর অর্ধেকের মতো। বাংলাদেশ ইতিমধ্যেই ভারত থেকে 1300 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ কিনছে। নসরুল হামিদ বলছেন, বাংলাদেশে বিদ্যুতের উৎপাদন খরচের তুলনায় জলবিদ্যুৎ অনেক কম খরচে উৎপাদন করা সম্ভব। তিনি বলছেন, বাংলাদেশের নিজস্ব উৎপাদন ক্ষমতা অনেক বেশি হওয়া সত্ত্বেও কেন বাংলাদেশ দেশের বাইরে থেকে বিদ্যুৎ কিনছে। আমাদের ডেভেলপমেন্ট তো হচ্ছে, এই জন্যই আমাদের দরকার। আমরা তো এক জায়গায় থেমে থাকতে পারি না, বিদ্যুৎ বানায় আর চুপ করে বসে রইলাম। বাংলাদেশে তো 8% গ্রোথ, প্রচুর পরিমাণ রিকোয়ারমেন্ট না। বিদ্যুৎ ব্যবহার করি পার পার্সন 540 কিলোওয়াট পার ইয়ার। একটা উন্নত দেশের বিদ্যুতের ব্যবহার হলো 13,000 কিলোওয়াট পার পার্সন পার। একটা মধ্যম আয়ের দেশে যদি যেতে হয় তাহলে আমাকে 1500 কিলোওয়াট দিতে হয়। তাহলে আপনি বুঝতে পারছেন যে কত দূর বিদ্যুৎ বানাতে হবে আমার। নেপাল থেকে বিদ্যুৎ কেনার ব্যাপারে দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা চলছে। ভোক্তা অধিকার নিয়ে কাজ করে এমন সংগঠন ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা শামসুল আলম বলছেন, সরাসরি নেপাল থেকে বিদ্যুৎ আনতে না পারার বিষয়টি বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা। বিদ্যুৎ আমদানি ব্যবসাটা ভারত তার পলিসি দ্বারা এটাকে নিয়ন্ত্রণ করে রেখেছে। দ্বিপাক্ষিক চুক্তির আওতায় শুধু বিদ্যুৎ ব্যবসা হতে পারবে। তো সেই কারণে নেপাল থেকে সরাসরি বিদ্যুৎ আমদানির সুবিধাটা বাংলাদেশ পায়নি। এই জায়গাটা দর কষাকষি সুযোগ ছিল যে আমরা যেসব সুবিধা ভারতকে দিয়েছে পণ্য আদান প্রদানের ক্ষেত্রে, ট্যাক্স টুলের ব্যাপারে, সেই সব সুবিধার বিনিময়ে এই সুবিধাটা দেওয়ার ক্ষেত্রে ভারত তার এই ক্লজ বাংলাদেশের জন্য শিথিল করতে পারত। যে অসম নিয়ন্ত্রণ পলিসি দ্বারা ভারত বিদ্যুৎ আমদানির উপরে আরোপ করেছে, আমি মনে করি বাংলাদেশের এটা নিয়ে কূটনৈতিক লড়াই করা উচিত।
তিনি বলছেন, বাংলাদেশের এখন প্রতি ইউনিট বিদ্যুৎ সঞ্চালনের জন্য খরচ হয় ২৯ পয়সা। তার মতে নেপাল থেকে বাংলাদেশ সরাসরি সঞ্চালন করে বিদ্যুৎ আনলেও এই জলবিদ্যুতের দাম যথেষ্ট কম থাকবে। তার ভাষায়, সেই সুবিধা নেয়ার জন্য বাংলাদেশের সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালানো উচিত। এই ছিল শাহনাজ পারভিনের প্রতিবেদন ঢাকা থেকে। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। আপনারা শুনছেন বিবিসি বাংলা রাতের আয়োজন পরিক্রমা। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। এবার আজকের ফোন ইন। করোনা ভাইরাস নিয়ে আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন ডক্টর রওশন আরা খানম। গতকাল প্রচারিত এই অনুষ্ঠানটি আজ পুনঃপ্রচার করা হচ্ছে। বিবিসির ঢাকা স্টুডিও থেকে এই ফোন ইনটি পরিচালনা করছেন রাকিব হাসনাত। বিবিসি বাংলার পরিক্রমায় ফোন ইনে আজ করোনা ভাইরাস ও শ্বাসযন্ত্রের রোগ সংক্রান্ত আপনাদের প্রশ্নের জবাব দেবেন ঢাকার ইউনাইটেড হসপিটালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার রওশন আরা খানম। রওশন আরা খানম ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এখন প্রশ্ন করবেন সাতক্ষীরা থেকে ফারিয়া সুলতানা। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, যারা অ্যাজমার পেশেন্ট, কোভিড-19 তো শ্বাসকষ্টই মানে অনেক সিরিয়াস বিষয়, যারা অ্যাজমার পেশেন্ট, যাদের প্রিভিয়াস শ্বাসকষ্ট ছিল, এখন আমরা এটা বুঝবো কি করে যে অ্যাজমার পেশেন্টের তখন কি ট্রিটমেন্ট দেওয়া উচিত? কারণ অ্যাজমার পেশেন্টকে তো আর কোভিড-19 সাসপেক্ট করে কোভিড-19 সাথে রাখাও যাবে না। এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আমার এই ফার্স্ট ইনকোয়ারি এইটা। আর আমরা ঠিক পেশেন্টকে হসপিটালে কখন নিব, কখন হসপিটালে পেশেন্টকে নিয়ে যাওয়া উচিত? না প্রথমেই নিব নাকি প্রথমে বাসায় ট্রিটমেন্ট দিব? আপনাকে ধন্যবাদ ডাক্তার রওশন আরা খানম। ব্রঙ্কিয়াল অ্যাজমা যাদের আছে সেসব পেশেন্টদের কোভিড-19 হওয়ার চান্সটাও অনেক বেশি, এবং কোনো অ্যাজমা পেশেন্ট যদি কোভিড-19 আক্রান্ত হয় তাহলে তার খারাপ হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে অ্যাজমার পেশেন্ট উনি আগে থেকে বুঝতে পারবেন যে উনার আগের উপসর্গগুলো কি ছিল। এর সাথে নতুন করে জ্বর বা নতুন করে যে কোনো শ্বাসকষ্ট শুরু হলে অবশ্যই আপনি চিকিৎসকের সাথে দেখা করবেন। এবং অ্যাজমা রোগীদের শ্বাসকষ্ট বাসায় ম্যানেজ করা এই সময়ের জন্য খুবই রিস্কি। ডক্টরই আপনাকে বলে দিবেন যে আসলে ট্রিটমেন্টের ওয়েটা কিরকম হবে এবং হসপিটালে নিতে হবে কিনা। আর বাড়িতে যেটা করতে পারেন, শ্বাসকষ্টের বা অ্যাজমা রোগীর কোনো শ্বাসকষ্ট শুরু হলে আমরা যেটা বলি, একটা রক্তে অক্সিজেনের পরিমাণ দেখার জন্য পালস অক্সিমিটার ব্যবহার করে ওখানে অক্সিজেনের পরিমাণটা আপনি মাঝে মাঝে মনিটর করতে পারেন। ফারিয়া সুলতানা, আশা করি আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। এবার রংপুর থেকে যোগ দিচ্ছেন মাহমুদা মৌসুমী। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো এখন বর্ষাকাল, একটা একটানা বৃষ্টি চলছে, আবার এদিকে ঠান্ডাও যেমন লাগছে, আবার পাশাপাশি বেশ গরমও লাগছে। এই দুই ধরনের আবহাওয়ার মধ্যে আসলে আমাদের একটু অনেক সমস্যা ফেস করতে হচ্ছে শারীরিক ভাবে। বিশেষ করে সকালবেলায় যেমন হাঁচিটা অনেক বেশি হয়, আস্তে আস্তে দিনের শেষ ঠিক হয়ে যায়, আবার কোনো কোনো দিন এমনই হচ্ছে যে একদম হাঁচি সারাদিন 2-3 দিন ধরে থাকছে, ওষুধ ছাড়া ভালো হচ্ছেই না। আসলে এই ধরনের আবহাওয়াতে আমরা কি ধরনের সাবধানতা অবলম্বন করব ভালো থাকার জন্য, যখন আমরা একটু শ্বাসকষ্টের সমস্যা আছে আমাদের? এটাই আমার প্রশ্ন ছিল। জি, আপনাকে প্রথম যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে হঠাৎ করে বৃষ্টিতে ভেজা যাবে না। যদি ভিজে যান সাথে সাথে আপনাকে কাপড় চোপড় শুকনা কাপড়ের সাথে চেঞ্জ করে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যারা একটু অ্যালার্জিক, আমরা এটা কোল্ড অ্যালার্জি বলবো, টেম্পারেচার কম বেশি হলে বা বৃষ্টি পড়লে যাদের হাঁচি পড়ে, তারা কিছু ওষুধ সবসময় ব্যবহার করতে পারবেন, এবং সেই ওষুধটা অবশ্যই একজন ডক্টরকে দিয়ে প্রেসক্রিপশনে আসতে হবে। আমি একটু বলে দিতে পারি যে কোনো একটা অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট আপনি রেগুলার নিতে পারেন। আপনাকে ধন্যবাদ মাহমুদা মৌসুমী আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবার ঢাকা থেকে যোগ দিচ্ছেন ফরিদা ইয়াসমিন। ফরিদা ইয়াসমিন, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে অ্যাডিনয়েডের সাথে শ্বাসতন্ত্রের কোনো সম্পর্ক কি, এবং এর সাথে করোনারও কোনো বিষয় আছে কিনা? আমার ছেলে তো অ্যাডিনয়েডের সমস্যা আছে, ওর বয়স এখন 10 বছর আর কি। তো 3-4 বছর বয়স থেকে অ্যাডিনয়েড সমস্যা। আমি এই বিষয়ে একটু জানতে চাচ্ছি যে করোনার সাথে এর ব্যাপারটা। অ্যাডিনয়েড অবশ্যই শ্বাসনালীর সাথে সম্পর্কিত একটা অসুখ, যেটা হচ্ছে একটা গ্রন্থি শ্বাসনালী বরাবর মাঝে মাঝে বড় হয়ে যায়, তখন বাচ্চাদের শ্বাসকষ্ট হয়। আমরা সাধারণত বলি যে 12 বছর বা তার বেশি হয়ে গেলে অ্যাডিনয়েড নিজে থেকে ভালো হয়ে যায়, এবং এইটা বড় হয়ে গেলে বাচ্চাদের একটু বিশেষ করে ঘুমের মধ্যে শ্বাস নিতে বেশি কষ্ট হয়।
এটার সাথে করোনার বা কোভিড এর সরাসরি কোনো সম্পর্ক নেই। এটা নিজে শ্বাসতন্ত্রের একটা আলাদা রোগ। আপনাকে ধন্যবাদ। এবারে ঢাকা থেকে ইকবাল ভূঁইয়া। আসসালামু আলাইকুম। মিস্টার ভূঁইয়া, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন ম্যাডামের কাছে, আমার বুকের বাম দিক দিয়ে একটু ব্যথা করে। ব্যথাটা এরকম যে জোরে শ্বাস নিতে গেলে কিংবা হাঁচি দিতে গেলে যখন শ্বাস নিই তখন একটু ঘা দিয়ে ধরে। তো ওইরকম প্রায়শই হচ্ছিল। তো হার্টের এই ব্যাপারে আমি চিকিৎসা করিয়েছি, কিন্তু তারা ওনারা অন্য ডাক্তার সাহেবেরা বললো যে এটা ট্রাইগ্লিসারিন অথবা ইয়ের জন্য, কি বলে, কোলেস্টেরলের জন্য এরকম হচ্ছে। তো ওনারা ওষুধ দিলেন, কিছুদিন খেয়েছি, এখন বন্ধ। মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। এখন কি করতে পারি? কতদিন খাবো কোলেস্টেরলের ওষুধ? আপনার বয়স কত এবং কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছেন? আমি প্রায় 1 বছর, 1-1.5 বছর। ডাক্তার রওশনারা খানম, আশা করি আমার এই সম্পূরক প্রশ্নটি আপনার উত্তর দেওয়ার ক্ষেত্রে হয়তো সহায়ক হবে। হ্যাঁ, ধন্যবাদ। যেটা হচ্ছে বাম দিকের বুকে ব্যথাটা সবসময় প্রথম কথাটাই মাথায় নিয়ে আসে এটা হার্টের অসুখ কিনা। কিন্তু আপনার ব্যথার যে ধরনটা, যে হাঁচি দিতে গেলে বা মানে নড়াচড়া করলে বা কথা বললে আপনার ব্যথাটা বাড়ে, এটা কখনোই হার্টের ব্যথা নয়। এটা বলে আমার কাছে মনে হয় আপনার হয়তো বা হতে পারে যে আমরা আর বাকি দুইটা দেখবো যে আপনার ফুসফুসে সেরকম কোনো মানে সোর্স বা কোনো রকমের অসুখ আছে কিনা, এটার পসিবিলিটিজও কম। আর আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন যে ভারী কোনো কিছু করতে গিয়ে বা কোনো কাজ করতে গিয়ে ব্যথাটা শুরু হয় কিনা। এটা সাধারণত মাসকুলোস্কেলেটাল পেইন বলি আমরা, যে মাংসপেশি বা হাড্ডির ব্যথা, এটা খুব অল্প ট্রিটমেন্টে সেরে যায়। আর আমার মনে হয় না কোলেস্টেরলের সাথে আপনার এই হাঁচি দিতে গিয়ে ব্যথার কোনো সম্পর্ক আছে। কিন্তু ডাক্তার রওশনারা খানম উনি বলছেন যে উনি 1 বছর ধরে চিকিৎসাধীন আছেন এবং ঔষধ খাচ্ছেন, এবং তারপরে উনি প্রশ্নটা করছেন যে তার ব্যথা এখনো হচ্ছে। এ বিষয়ে কি বাড়তি কিছু বলার আছে আপনার? না না, কাশির সাথে যে ব্যথা সেটা কখনোই হার্টের ব্যথা না, এটা অ্যাটলিস্ট বলা যায়। ওনাকে দেখতে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টর বা বক্ষব্যাধি বিশেষজ্ঞের সঙ্গে উনি দেখা করতে পারেন। ধন্যবাদ মিস্টার ইকবাল ভূঁইয়া আপনাকে। এবারে বরিশাল থেকে খুকু আক্তার লিজা। জি, আমার অ্যাজমা সমস্যা 5 বছর থেকে। আমি বক্ষব্যাধি ডাক্তার দেখিয়েছি, দেখানোর পরে উনি আমাকে 2টা ইনহেলার দিয়েছে এবং একটা ট্যাবলেট দিয়েছে। তো ওগুলো খাওয়ার পরে আমি কিছু দিন ভালো ছিলাম। আর অ্যাজমা সলটা আমি সবসময় নিই যখন আমার একটু বেশি কষ্ট হয়, কিন্তু ইদানিং আমার একটু শ্বাসকষ্টটা বেশি হয়, কোনো কাজ করলে হয় কিন্তু একটু বেশি হয়। এই অ্যাজমা সলটা নিলেও আমার এখন আর উপকারটা হয় না। আগে যেটা নিলে ভালো লাগতো এখন এটা লাগে না, তো এখন আমার করণীয়। আপনার যে 5 বছর ধরে অ্যাজমা সলটা শুধুমাত্র কিন্তু আমরা রিলিভার ওষুধ, মানে আপনাকে ইমিডিয়েট সমস্যা বা শ্বাসকষ্ট সমাধানের জন্য শুধুমাত্র অ্যাডভাইস করি। কিন্তু আপনার অন্যান্য যে ওষুধগুলো ছিল, আপনি 2টা ইনহেলারের কথা বলেছেন, আমার মনে হচ্ছে তার মধ্যে একটা অবশ্যই ছিল যেটা আপনার রোগ প্রতিরোধ করবে, আপনার অ্যাটাক গুলো হতে দিবে না। ট্যাবলেট ফর্মেও এটার মানে কিছু ওষুধ আছে যেগুলো প্রতিরোধ করে আর কি। শুধু অ্যাজমাসল কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমার সমাধান নয়, এটা আপনার শুধুমাত্র বিপদের মধ্যে বা শ্বাসকষ্টের মধ্যে একটু মানে রিলিফ দেওয়ার জন্য। সো আমার মনে হয় আপনার একটু পুরো ট্রিটমেন্টটা নতুন করে আবার সাজানো দরকার। খুকু আক্তার লিজা, আশা করি আপনি শুনতে পেয়েছেন। এবারে ঢাকা থেকে যোগ দিচ্ছেন শিল্পী মিস্ত্রি। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে এই সময় অনেকেই আক্রান্ত হচ্ছে এবং সেসব রোগীরা নিজেরাই বাড়িতে থেকে নিজেরাই চিকিৎসা নিচ্ছে, মানে ইভেরা, ডক্সিক্যাপ, এই ধরনের ওষুধগুলো আর নিজেরাই খাচ্ছে। তো সেই ক্ষেত্রে মানে একজন আক্রান্ত রোগী কোন পর্যায়ে গেলে মানে এই ওষুধগুলো খেতে হবে, আসলে সঠিক চিকিৎসাটা কি? আপনি কি কোভিড-19 অর্থাৎ করোনা রোগের কথা বলছেন? জি জি জি, বলুন। মানে ওই যে ইভেরা, ডক্সিক্যাপ এই ধরনের ওষুধগুলো নিজেরা খেয়ে মানে বাসাতেই চিকিৎসা নিচ্ছে এই সময়টাতে। রোগীরা কিন্তু এখন আর হাসপাতালে যাচ্ছে না। মানে আপনি জানতে চাইছেন যে এগুলো কিভাবে, কতদিন পরে আক্রান্ত হওয়ার কতদিন পরে খেতে হবে, তাই তো? জি, মানে কোন পর্যায়ে গেলে খাবে, মানে আসলে সঠিক চিকিৎসাটা কি? মানে ঠিক আছে, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। ডাক্তার রওশনারা খানম। শিল্পী, যেটা হচ্ছে আপনি যে 2টা ওষুধের নাম বলেন সেটা কোনোটাই কিন্তু আসলে কোভিডের বা করোনার ট্রিটমেন্ট নয়। এটা কোনো একটা স্টাডিতে একবার এসেছিল যেটা আসলে এস্টাবলিশ না, কিন্তু আমাদের দেশের সবাই এই 2টা ওষুধ খেয়েই ডাক্তারের কাছে আসে। আমার অ্যাডভাইস থাকবে, যদি কেউ নিজেকে করোনা রোগী হিসাবে সন্দেহ করে, প্রথমত তার প্রথম কাজ হচ্ছে বাড়ির অন্যান্য পরিবার পরিজন থেকে আলাদা হয়ে যাওয়া
নিজের সিমটমের দিকে খেয়াল রাখা, হ্যাঁ সিমটোম্যাটিক ট্রিটমেন্ট উনি নিতে পারবেন, জ্বর আসলে জ্বরের ওষুধ বা গলা ব্যথার জন্য হয়তো একটা অ্যান্টিহিস্টামিন খেলেন, কিন্তু কোন ডেফিনিটিভ অন্য কোন ওষুধ অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। তবে হ্যাঁ, আপনি কখন ডক্টরের কাছে যাবেন? যখন দেখবেন যে আপনার অনেক জ্বর কমছে না বা শ্বাসকষ্ট হচ্ছে বা আপনার মাথা ঘোরাচ্ছে বা বমি হয়ে যাচ্ছে, বারে বারে খেতে পারছেন না, যেটা বাসায় বসে আপনি ম্যানেজ করতে পারছেন না, তখনই শুধুমাত্র আপনি হসপিটালে যাবেন। তার আগ পর্যন্ত কিন্তু হসপিটালে যাওয়ার তেমন কোনো দরকার নাই। জাস্ট স্বাভাবিক খাবার দাবার সাথে একটু যাতে প্রোটিনের ভাগটা বেশি থাকে বা আপনার মানে ইমিউন সিস্টেমটাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ায়, এ ধরনের খাবারের নাম প্রচুর বারবার বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, সেগুলোই বেশি করে নিবেন আর বিশ্রাম নিবেন। আপনাকে ধন্যবাদ ডক্টর রওশনারা খানম, শিল্পী মিস্ত্রি। আশা করি তার প্রশ্নের জবাব পেয়েছে। এখানে শ্রোতাদের জানিয়ে রাখি যে বিবিসি বাংলার পরিক্রমায় ফোন ইনে এখন করোনা ভাইরাস ও শ্বাসতন্ত্রের রোগ সংক্রান্ত প্রশ্নের জবাব দিচ্ছেন ঢাকার ইউনাইটেড হসপিটালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডক্টর রওশনারা খানম। এ পর্যায়ে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন লামিয়া ইসলাম ইভা। জি, আমি শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটি হলো যে আমার বাবার বয়স 35, ওনার মানে অ্যাজমা রোগটা আছে। এখন ঠান্ডা পড়লে এটা মানে মাঝে মাঝে দেখা যায়। এখন কি সতর্কতাটা আমরা অবলম্বন করতে পারি আমার বাবার জন্য? জি, আমি যেটা বুঝলাম যে প্রতি শীতেই ওনার সমস্যা হয়, যেহেতু ঠান্ডা নিয়ে উনি একটু উদ্গ্রীব। আপনার কাজ হবে ঠান্ডার শুরুতেই, মানে আমরা যেটা বলবো যে অক্টোবর নভেম্বর শেষে অথবা নভেম্বরের শুরুতেই আপনি বক্ষব্যাধি বিশেষজ্ঞের সাথে দেখা করবেন। উনি আপনাকে প্রেসক্রিপশন করে দিবেন যে কোন ওষুধগুলো আপনি নিয়মিত ব্যবহার করলে পরবর্তীতে আপনার অ্যাজমা রোগটা বেড়ে যাবে না। আর ঠান্ডা থেকে তো অবশ্যই সাবধানে থাকবেন, যেহেতু ঠান্ডাতে তার সমস্যা হচ্ছে। ধন্যবাদ। এবারে বরিশাল থেকে যোগ দিচ্ছেন খাদিজা আক্তার। যে আমার প্রশ্ন হচ্ছে, আমার আম্মু 2 বছর ধরে অ্যাজমা রোগে ভুগছেন। তো আমার আম্মু রুফাস এবং ব্রোডিল, ডেফ্লোজিট, ইনোকাম এবং টেলুকাস, এই ওষুধগুলো মাঝে মাঝে যখনই ঠান্ডা লাগে তখনই শ্বাসকষ্ট বেড়ে যায় আর এই ওষুধগুলো সেবন করে। তো এই ওষুধগুলো সেবন করলে কোনো ক্ষতি হবে কিনা? আর আমার ছোট ভাই মানে মাঝে মাঝেই শ্বাসকষ্ট বেড়ে যায় ঠান্ডা লাগলে, আর অ্যাজমা আসছে জানি না, কিন্তু ঠান্ডা লাগাইতে পারে না। তো তখন সে একটা ওষুধ সেবন করে, সেটা হল হ্যালো খাদিজা আক্তার, জি বলুন। আপনার ভাইয়ের ঠান্ডার সমস্যা, ঠান্ডা লাগলে তার নিঃশ্বাসের সমস্যা হয় কেন, এটাই তো আপনার প্রশ্ন? জি ডক্টর রওশনারা খানম। আচ্ছা, আমি আগে ওনার মায়ের অসুখের ব্যাপারটা বলে নিই। উনি মাঝে মাঝে উনি অনেকগুলো ওষুধের নাম বলেন, যেটা বললেন যে ঠান্ডা লাগলে বা সমস্যা হলে উনি মাঝে মাঝে খান। তার মধ্যে একটা ওষুধের নাম বলেছেন ডেফ্লোজিট, সম্ভবত মানে ডেফ্লাজিকট গ্রুপের ড্রাগ, এটা একটা স্টেরয়েড। এটা কিন্তু এইভাবে যখন তখন ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া ভীষণ রকমের বিপজ্জনক। সো আমি বলবো আপনি যে ওষুধ বা প্রেসক্রিপশন আপনার কাছে আছে সেটা আপনি ডক্টরের কাছ থেকে, যার কাছ থেকে নিয়েছেন তার কাছে বুঝে নিবেন যে কোন ওষুধগুলো আমাকে সবসময়, একটা দুটা ওষুধ আছে যেটা সবসময় আপনি খেয়ে গেলে আপনার বারবার অ্যাটাকটা হবে না। অ্যাজমা কিন্তু জাস্ট কন্ট্রোল করে রাখার জিনিস, সেটা একদম ভালো খুব কম সময়েই হয়। সো আপনি যখন ভালো মতো ডাক্তারের কথা শুনবেন, নিয়মিত ওষুধ নেবেন, তখন হচ্ছে আপনার একটা দুটা ওষুধেই অসুখটা কন্ট্রোলে থাকবে। এভাবে হুটহাট মানে মাঝে মাঝে খাবেন না। দ্বিতীয় প্রশ্ন ছিল ওনার ছোট ভাইয়ের বারবার সর্দি লাগলেই শ্বাসকষ্টের মতো হয়। হ্যাঁ, ওনার মায়ের যেহেতু আছে, অ্যাজমা কিন্তু অনেক সময় ফ্যামিলিতে রান করে এবং কিছু অ্যালার্জির ব্যাপার স্যাপারও আছে, ওগুলো দেখতে হবে। আমার কাছে মনে হচ্ছে যেহেতু ঠান্ডা লাগলেই শ্বাসকষ্ট হয়, ওনারও ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকতে পারে, থাকার সম্ভাবনাটাই বেশি। জাস্ট একজন ডক্টর দেখে এটাকে কনফার্ম করে ফেলবেন। এবারে রংপুর থেকে যোগ দিচ্ছেন মাহবুব হাসান। আমার গলার সমস্যা বলতে একটু ঠান্ডা লাগলেই আমার গলা কেন জানি ডাইন সাইডটা গরম হয়ে যায়, আবার একটু ঠান্ডা লাগলে ফ্যানের বাতাস খেলে কেন জানি গলার ওই ডান সাইডটা গরম হয়ে যায়, মনে হয় যেন বাইরের চামড়াটা পর্যন্ত গরম হয়ে যাচ্ছে, এমন আর কি অবস্থা। আপনার গলা ব্যথা বা কোনো কাশি বা এরকম কোনো সিমটম নেই? না, কাশি নেই, জাস্ট গলা ব্যথা না, গলাটা কেন জানি গরম হয়ে যায়, ব্যথা নেই। আচ্ছা, আমার কাছে শুনে মনে হচ্ছে ওনার একটু ঠান্ডা মানে ফ্যানের বাতাস বা ঠান্ডাতে একটু অ্যালার্জি থাকতে পারে, আমরা কোল্ড অ্যালার্জি বলি, হতে পারে, হয়তো মাইল্ড ফর্মে আছে। ভেরি সিম্পল, ওনার ট্রিটমেন্ট খুব ডিফিকাল্ট কোনো কিছু না। তারপরেও আমি বলবো অবশ্যই একজন ডক্টরকে আগে মিট করে নেবেন।
ডক্টর রওশন আরা খানম, আজ আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে, আমাদের সময় ফুরিয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি শ্রোতাদের যারা আজ বিবিসি বাংলায় ফোন করেছেন, তাদের প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছেন। আজ যারা সুযোগ পাননি তারা নিশ্চয়ই সামনে সুযোগ পাবেন। ফোন-ইনটি পরিচালনা করলেন রাকিব হাসনাত। শ্রোতা বন্ধুরা, এই সুযোগে আপনাদের জানিয়ে রাখি যে বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীর পটভূমিতে এর নানান দিক এবং সমসাময়িক নানান বিষয় নিয়ে আমরা নিয়মিতভাবে এ ধরনের ফোন-ইন প্রচার করছি। প্রতি সপ্তাহের সোম, বুধ এবং শনিবার এই ফোন-ইনগুলো আপনারা শুনতে পাবেন। আশা করি এই ফোন-ইনে আপনারা যোগ দেবেন। এবারে অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার জানিয়ে রাখছি। ইতালিতে মাদক চক্র পরিচালনার অভিযোগে আধা সামরিক কারাবিনিয়েরি পুলিশের 6 জন সদস্য গ্রেপ্তার হওয়ার পর কর্তৃপক্ষ পুরো পুলিশ থানাটি বন্ধ করে দিয়েছে। ওই থানার আরও 4 জন পুলিশের বিরুদ্ধে তদন্ত চলছে। বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের জন্য করোনা ভাইরাসের সনদ বাধ্যতামূলক করার পর চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। সনদে করোনা ভাইরাস নেগেটিভ এলে তবেই ওই যাত্রীকে বিমানে উঠতে দেওয়া হবে বলে সরকার ঠিক করেছে। কিন্তু সরকার নিয়ম ঠিক করলেও নেই কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা, বলছেন যাত্রীরা। আর এরই সঙ্গে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ শুনতে পাবেন আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতে সন্ধ্যে 7টায়। শুনবেন আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মাসুদ হাসান খান। শুভরাত্রি।